রাজ্যের শিক্ষক কর্মচারীদের যারা অধিকার নিয়ে কথা বলেন, যারা এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই আন্দোলনের কথা বলেন, তাদের একটা সুদীর্ঘকালের ইতিহাস আছে। অবশ্যই এ রাজ্যের শিক্ষক কর্মচারী সংগঠন নেতৃত্ব যারা আছেন, যারা প্রয়াত হয়েছেন তারা তো আছেন, তাদের উত্তরসূরি যারা আছেন তারাও স্বীকার করবেন যে এই রাজ্যে শিক্ষক কর্মচারীদের একটি সুদীর্ঘকালের ইতিহাসের মধ্যে লুকায়িত আছে, বা বলা যেতে পারে ইতিহাস সমৃদ্ধ কিছু কথাবার্তা আছে, যারা আজকের প্রজন্মের কর্মচারীদের, শিক্ষক কর্মচারীদের অনেকে হয়তো ভালোভাবে জানেন না বা ভালোভাবে জানেন। কেউ কেউ আছেন যে বিষয়গুলো সম্পর্কে দারুণভাবে অভিজ্ঞতা নিয়ে আছেন, বা কেউ কেউ সেভাবে অভিজ্ঞতা নিতে পারেন না। যারা এখন আছেন প্রবীণ কর্মচারী নেতৃত্ব, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে তারা কথা বলেছেন, কিংবা রাজনৈতিক দলের হয়ে তারা শিক্ষক কর্মচারীদের জন্য আন্দোলন করেছেন বা করেননি, অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে করেছেন, রাজনীতির মঞ্চ থেকে না করে অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে করেছেন। তারাও হয়তো এ রাজ্যে শিক্ষক কর্মচারীদের সুদীর্ঘ যে ইতিহাস রয়েছে তার সঙ্গে তারা যুক্ত আছেন, সম্পৃক্ত আছেন। এবং অবশ্যই রাজ্যে শিক্ষক কর্মচারী আন্দোলনের প্রেক্ষাপট যদি উল্লেখ করা হয়, তাহলে কোনো না কোনোভাবে সেটা কোনো রাজনৈতিক দলকে তারা সহযোগিতা করেছেন, বা কোনো রাজনৈতিক দলের আশ্রয়ে বা রাজনৈতিক দলের হয়ে শিক্ষক কর্মচারীদের অধিকার নিয়ে কথা বলেছেন। আমি ডান বাম এভাবে শিক্ষক কর্মচারীদের সংগঠনকে সেখানে শ্রেণীবিভক্ত করতে চাই না। আমি এতটুকু বলি যে তারা তাদের রাজনৈতিক সত্তা বজায় রেখেছেন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ভাবনা বজায় রেখেছেন। সেদিক থেকে অনেক কর্মচারী সংগঠন আছে। সেই কর্মচারী সংগঠনগুলোর মধ্যে একটি সংগঠন TACCSB রোড সমন্বয় ভবন, মেলার মাঠ যে সমন্বয় ভবন রয়েছে তার আগেও আরও একটি সংগঠন রয়েছে, অন্য একটি প্ল্যাটফর্মে তারা আছেন বা অন্য একটি নামে তারা আছেন। এই সমন্বয়পন্থী যারা বা সমন্বয় মধ্যে যারা আছেন শিক্ষক কর্মচারীদের, তাদের একটা সুদীর্ঘ ইতিহাস আছে। অন্যান্য যে শিক্ষক কর্মচারী সংগঠন যারা করেন, তারা এ রাজ্যের বুকে যারা বিভিন্ন সময় কোনো না কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলেছেন, বা রাজনৈতিক দলকে তারা তাদের আদর্শ হিসাবে বেছে নিয়েছেন, যে প্রিয় রাজনৈতিক দলকে তারা পছন্দ করেছেন, তার বাইরেও তারা শিক্ষক কর্মচারী আন্দোলনকে একটা প্ল্যাটফর্মে এনে খুব গুরুত্ব সহকারে উত্থাপন করার চেষ্টা করেছেন। ক্ষেত্রে তারা এ রাজ্যে শিক্ষক কর্মচারীদের জন্য দারুণ ভূমিকা নিয়েছেন। আজ এমন একটি অনুষ্ঠান ছিল ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির, সেখানে প্রতিষ্ঠা দিবসের আয়োজন ছিল সমন্বয় ভবন মেলার মাঠে। মূলত আজকের এই প্রেক্ষাপটে বিষয়টি উত্থাপন করার কারণ একটি, এ রাজ্যে শিক্ষক কর্মচারীদের আন্দোলন, এ রাজ্যে শিক্ষক কর্মচারীদের পেশাগত দিক, এ রাজ্যে শিক্ষক কর্মচারীদের অধিকার শুধু কয়েকটি বিষয় শুধু নয়। শুধু আমরা সাধারণভাবে শিক্ষক কর্মচারীদের অধিকার বলতেই সেখানে কেন্দ্র রাজ্য সম্পর্ক, কেন্দ্রীয় সরকারের শিক্ষক কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারের শিক্ষক কর্মচারীদের তুলনা করা, বঞ্চনার হিসাব নিকাশ বা বেতন বৈষম্য ইত্যাদির যে একেবারে সাধারণ হিসাব টিসাব করি আমরা, তার বাইরে থেকেও আরো অনেক হিসাব আছে। তার বাইরে থেকেও রাজ্যে শিক্ষক কর্মচারীদের নানা দিক থেকে অধিকারের কথা বলা হয়। আমি একটি কথা বিশ্বাস করি, রাজ্যে যারা শিক্ষক কর্মচারী যে রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে সংগঠন করুন না কেন, বা আপনি যে রাজনৈতিক দলকে আপনার প্রিয় দল হিসাবে আপনি গ্রহণ করেছেন, কিংবা তাকে আপনি মান্যতা দিয়ে সেই দলের আদর্শে আপনি অনুপ্রাণিত হয়ে চলুন না কেন, আপনি যখন আপনি শিক্ষক কর্মচারীদের কথা বলবেন, তখন আপনি স্বীকার করবেন যে রাজ্যে শিক্ষক কর্মচারীদের অধিকার, অর্থাৎ তাদের যে পাওনা করির হিসাব, তাদের যে অধিকার, তাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে অনেকেই সেখানে অবদান রেখেছেন। অনেকেরই দারুণ অবদান আছে। অনেকেই সেই অবদানকে কার্যত তুলে ধরে আজকের প্রজন্মের যারা শিক্ষক কর্মচারী আছেন তাদের কাছে ব্যাখ্যা করেন। আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে টানা 25 বছরে যারা বাম আমলে শিক্ষক কর্মচারীদের বঞ্চনার কথা বলেন, তারা নিশ্চয়ই এ আমলে এসে শিক্ষক কর্মচারীদের বঞ্চনা নিয়ে হয়তো তারা সরকারের পদত্যাগ চান না, সরকারের পরিবর্তন হয়তো চান না, বা ডাবল ইঞ্জিনের সরকারের আমলে তারা কেন্দ্র বঞ্চনার অজুহাত দেখিয়ে রাজ্য শিক্ষক কর্মচারীদের একেবারে পিষে মেরেছে, এ কথা হয়তো কেউ বলেন না। কিন্তু তারা মনে মনে বলেন যে সেই আমলে তারা চিৎকার করে বলতে পেরেছেন যে রাজ্যে শিক্ষক কর্মচারীদের বঞ্চনার কথা, এই আমলে তারা মনে মনে বলেন, চিৎকার করতে পারেন না। পার্থক্যটা শুধু এই জায়গায়। আবার এই কথাটা অনেকে স্বীকার করবেন, আজকে যে সমন্বয় ভবনে যেখানে আয়োজন, যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী আছেন বা শিক্ষক কর্মচারী নেতৃত্ব আছেন, এটা অনেকেই স্বীকার করবেন বা এখনো বলবেন যে তারা হয়তো সে 25 বছরে
রাজ্যের শিক্ষক কর্মচারীদের বঞ্চনা সেইভাবে তারা তুলে ধরতে পারেননি আজকে যে সুরে তুলে ধরতে পেরেছে, এটা স্বীকার করবেন। আমি নিশ্চয়ই কাউকে সেখানে ছোট করা বড় করার কথা বলছি না, কে সরকারপন্থী কে বিরোধীপন্থী আমি এই হিসাবে কাউকে শ্রেণীবিভক্ত করতে চাই না, এই অন্তত এই স্টুডিও থেকে। তবে এতটুকু বলি, তারা তাদের আচরণ কিংবা তারা তাদের যে কর্মসূচি কর্মকাণ্ড কিংবা কথাবার্তা ভাষণ বক্তব্য প্রতিক্রিয়া, তাতেই তারা বুঝিয়ে দেন কে সরকারের পক্ষে আছেন কে সরকারের বিপক্ষে আছেন, কে শিক্ষক কর্মচারীদের বঞ্চনা সত্ত্বেও সরকারের পক্ষে সওয়াল করেন, সরকারের পক্ষে গুণগান গান। আমি সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য কাউকে বলছি না, কিন্তু এতটুকু বলি, যদি কোনো সরকার শিক্ষক কর্মচারীদের ইচ্ছাকৃতভাবে ক্ষতি করে থাকেন, বঞ্চিত করে থাকেন, বঞ্চনা জিয়ে রাখেন, তাহলে সেটা বলতে আপত্তি কোথায়? একজন বেকার বলছেন যে শূন্যপদ পূরণ করুন, মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন। একজন গ্রামের লোক, তিনি কাজ পাচ্ছেন না, কাজের দাবি করছেন, গ্রাম প্রধান হোক এলাকার বিধায়ক হোক। একজন বেকার, তিনি ঋণ গ্রহণের জন্য সরকারের দ্বারস্থ হচ্ছেন। সুতরাং এ রাজ্যে শিক্ষক কর্মচারীরা যারা সরকারের প্রাণ, দপ্তরের প্রাণ, কাজকর্ম পরিচালনা করেন, শিক্ষা স্বাস্থ্য সামগ্রিক ব্যবস্থাপনাকে তারাই সবচেয়ে বেশি উজ্জীবিত করেন, তারাই তাকে চালিকা শক্তি হিসেবে তারা কাজ করেন। সুতরাং তারা তাদের পাওনাকড়ির কথা কেন বলবেন না? একটা পরিবার, আমি ধরে নিলাম যে ডাক্তার মানিক সাহার পুরো টিম তারা প্রত্যেকে, তাহলে তারাও তো ডাক্তার মানিক সাহার কাছে দাবি করতে পারেন। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন না, চিকিৎসক হিসাবে অধ্যাপক হিসাবে কাজ করেছেন, বা এই রাজ্য সরকারের অধীনস্থ একজন কর্মচারী ছিলেন, তিনিও তো তখন তার অধিকারের কথা বলছিলেন, তিনিও তো তার অধিকারের কথা বলে আদালতে গিয়েছিলেন, তিনিও তো তার সেই সরকারের বিরুদ্ধে কথা বলছিলেন, সেই সরকারের আমলে আদালতে গেছেন অধিকার প্রতিষ্ঠার জন্য। সুতরাং কেউ যদি ডাক্তার মানিক সাহার আমলে অধিকার আদায়ের জন্য কথা বলেন, অধিকার আদায়ের জন্য আদালতে যান, নিশ্চয়ই ডাক্তার মানিক সাহা তাকে অযৌক্তিক বলবেন না, তাকে বিরোধী হিসাবে তকমা দেবেন না, নিশ্চয়ই তাকে প্রতিক্রিয়াশীল হিসাবে ব্যাখ্যা করবেন না, নিশ্চয়ই বলবেন তার অধিকারের জন্য তিনি তা করতে পারেন। ডাক্তার মানিক সাহ তো তাই করেছেন। ডাক্তার মানিক সাহ উপলব্ধি করেছেন যে এই রাজ্যে শিক্ষক কর্মচারী প্রত্যেকে যারা আছেন, তারা তার অধিকারের জন্য লড়াই করতে হয়, তারা তাদের অধিকার আদায়ের জন্য আদালতে যেতে হয়। এ রাজ্যে এই সময়ের মধ্যে ডাক্তার মানিক সাহার আমলে যেমন শিক্ষক কর্মচারীরা আদালতে গেছেন বা যাচ্ছেন, যাবেন, ঠিক তার আগে বিপ্লব কুমার দেব বলুন, মানিক সরকারের আমলেও তাই হয়েছে। আজ যেখানে মানিক সরকার আয়োজনে বসে আছেন, সে মানিক সরকার একটি কথা রাজ্যের শিক্ষক কর্মচারীদের জন্য বলতেন। আমি জানি না সেই সময় সরকারের পক্ষে যারা কথা বলছিলেন বা সরকারের বিপক্ষে যারা কথা বলছিলেন, তারা সে যুক্তিটা কতটা মানবেন। সে সময় মানিক সরকার বলতেন কেন্দ্র বঞ্চনা, কেন্দ্র আর্থিকভাবে বঞ্চিত করছে রাজ্যকে, এবং তার বিপরীতে থেকে রাজ্যে বিকল্প দৃষ্টিভঙ্গি থেকে বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে সে সময় মানিক সরকার দাবি করতেন রাজ্যের শিক্ষক কর্মচারী সহ সকল অংশের মানুষের জন্য তিনি কাজ করছেন, তার বিপরীতে স্রোতের প্রতিকূলে অনুকূলে নয়। যারা মানিক সরকারের বক্তব্যগুলো মনে রেখেছেন তারা এই শব্দগুলো বারবার শুনেছেন। কেন্দ্রে সেখানে কেন্দ্রের অনিচ্ছুক হাত থেকে আদায় করতে হয়েছে মানিক সরকারকে, এবং মানিক সরকার স্রোতের প্রতিকূলে কাজ করছেন, অনুকূলে নয়। কিন্তু এখন তো কেন্দ্রের অনিচ্ছুক হাতের কথা ডাক্তার মানিক সাহা বলতে পারবেন না, কারণ কেন্দ্র বিজেপি পরিচালিত সরকার, রাজ্য বিজেপি পরিচালিত সরকার। সুতরাং ডাবল ইঞ্জিন, হাতে হাত মিলিয়ে কোনো বিরোধ না, কোনো রাজনৈতিক বিরোধ না, কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা না, কোনো সেখানে প্রতিহিংসার বিষয় নয়, এবং কেন্দ্রের রাজ্যে একটা দারুণ সুসম্পর্কের মাধ্যমে সেখানে শিক্ষক কর্মচারী সহ সকল অংশের মানুষের কল্যাণ দারুণভাবে সম্ভব। সেখানে দুহাত ভরে কেন্দ্র দেবে আর দুহাত ভরে রাজ্য সরকার সে টাকা খরচ করে মানুষের সার্বিক কল্যাণ করবে। তারপরও সমস্যা কেন? তারপরও শিক্ষক কর্মচারীদের পাওনাকড়ির হিসাব কেন? এই বিষয়গুলো নিয়ে বোধ হয় অনেকে আলোচনা করবেন, অনেকে কথা বলবেন, অনেকের অনেক বক্তব্য আছে। আমরা আজ মানিক সরকারের বক্তব্য শুধু শুনবো, একটি অনুষ্ঠানে গেছেন বলে তা নয়, তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় শিক্ষক কর্মচারীরা বঞ্চিত ছিলেন, বঞ্চনার শিকার হয়েছিলেন,
এই রাজ্যে শিক্ষক কর্মচারীদের জন্য পে কমিশন গঠন না করে পে রিভিউ কমিটি গঠন করা হয়েছিল, তা নিয়ে চরম বিতর্কে জড়িয়েছিলেন মানিক সরকার। আমি সেটাকে বিতর্কেই বললাম, যেহেতু সেই সময় অনেক শিক্ষক কর্মচারী সংগঠন তার তীব্র বিরোধিতা করেছিলেন। আবার এটাও তো ঘটনা, মানিক সরকারের আমলে এ রাজ্যে শিক্ষক কর্মচারীরা ডিএ ব্যবধান শূন্যে নামিয়ে আনতে পেরেছেন বা তিনি নামিয়ে এনেছেন। সেই সময় শিক্ষক কর্মচারীদের পাওনাকুড়ির হিসাব নিয়ে অনেক কথা থাকবে। কেন্দ্রীয় হারে সপ্তম বেতন কমিশন লাগু হয়নি, ষষ্ঠ বেতন কমিশন করা হয়নি, পঞ্চম বেতন কমিশন করা হয়নি ইত্যাদি বক্তব্য থাকলেও মানিক সরকার তো বলতে পারবেন, আজও বলতে পারবেন যে তিনি কেন্দ্রের রাজ্যের সঙ্গে যে ডিএ ফারাক ছিল তিনি শূন্যে নামিয়ে আনতে পেরেছেন তার সরকারের আমলে। এবং সেই সময় বিপরীতপন্থী সরকার ছিল, অর্থাৎ সিঙ্গেল ইঞ্জিনের সরকার ছিল। রাজ্য কেন্দ্রের সম্পর্কে নিরিখে সেটা বলা যায়, কারণ সিপিআইএম বা বামফ্রন্ট সেখানে যখন সরকারে ছিল তার বিপরীত রাজনৈতিক দলের সরকার ছিল কেন্দ্রে। এবং যখন ডিএর ব্যবধান একেবারে শূন্যে নামিয়ে আনতে পেরেছেন তখন কেন্দ্রে বিজেপি সরকার ছিল। এখন কেউ কেউ বলতে পারেন যে কোনো অর্থ কমিশন টাকা যখন রাজ্যকে দেয় বা রাজ্য সেখানে কমিটেড করে টাকাগুলো বা হিসাব নিকাশ করে দেয় শিক্ষক কর্মচারীদের, সেদিক থেকে বিজেপি তো দারুণভাবে সহযোগিতা করেছে। নিশ্চয়ই শিক্ষক কর্মচারীরা সেই কথা বলবেন যে সেই সময় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ছিলেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার ছিলেন, সেই সময় ডিএ ব্যবধান শূন্যে নামিয়ে আনা সম্ভব হয়েছে কেন্দ্রের সহযোগিতার কারণে। তাহলে এখনো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী অবশ্যই মানিক সরকার নয়, আরও একটি রাজনৈতিক দল, অর্থাৎ নরেন্দ্র মোদীর প্রিয় রাজনৈতিক দল বিজেপি পরিচালিত রাজ্য সরকার, যেখানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনিও এখন চাইবেন যে হ্যাঁ সে ডিএ ব্যবধান শূন্যে নামিয়ে আনা হোক, শূন্যে নামিয়ে আনা যায়, কারণ কেন্দ্রে শিক্ষক কর্মচারী দরদি একটা সরকার আছে, যদি শাসক দলের ভাষায় সেই কথাটা বলা যায়। নমস্কার, কে বলছেন? কথা বলুন। সমস্ত সরকারগুলি যে কার্যকলাপগুলি আপনি দেখেন অবস্থা আমাদের ত্রিপুরাতে সবচেয়ে মানে এই সরকারগুলি ভারতবর্ষের যে সর্বনাশ করতেছে এটা কিন্তু শিক্ষার উপরে করতেছে। ভারতবর্ষের লোককে আবার মূর্খ বানানোর জন্য যতগুলি রাজ্য সরকার আছে এবং কেন্দ্রীয় সরকার আছে, যতগুলি পার্টি আছে, সবই মন মানসিক শিক্ষা ব্যবস্থা করতে। কারণ ভারতবর্ষে এমন একটা পরিস্থিতি, আমরা তো প্রতিদিন করি যে মানুষের যে খাবার বড় কষ্ট আপনি থেকে শিক্ষা ব্যবস্থাটা কি একটা নির্বিঘ্নভাবে হয়েছে। উত্তরপ্রদেশে 70,000 শিক্ষকের চাকরি নেওয়া গন্ডগোল, তারা আন্দোলন করতেছে না, কুত্তার মতন মাইগ্রেট করতেছে। তারপরে দেখেন পশ্চিমবঙ্গে টাকাও নিল প্রায় 25,000 শিক্ষকের উপর অত্যাচার, তারা চাকরি গেল, তারপর গেল। ত্রিপুরা রাজ্যে সিপিএম সরকার চাকরি দিল, চাকরি টাকা দিয়ে চাকরি নিতে অনেক আছে, তারা চাকরি গেল, টাকাও গেল। পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ বিজেপি তাকে একই টাকা নিতে হবে, সবকিছু করতেছে, আমার চাকরি কিনে দেবে। লোকসান কার হইতেছে? লোকসান হইতেছে সাধারণ মানুষের, যারা চাকরি পাচ্ছে বা যারা বেকার খাওয়ার লোকসান করতেছে। কিন্তু আজকে কিন্তু কোন নেতা কোনো কিছু চাকরি হয়েছে আপনার ধরেন ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান ছাড়া যদি কেউ আছে এই ধরনের অত্যাচার হচ্ছে। যদি দুর্বল চাকরি দেওয়া থাকে, অন্য চাকরি দেওয়া থাকে, তারা যাবজ্জীবন দেওয়া নেতারা। কিন্তু দেখেন কোন মনোবাদী বিচার দ্বারা আমরা ভারতবর্ষের লোকেরা কিভাবে গায়ন করতে আর অর্থনৈতিক অবস্থা তারা শিখে নিচ্ছে একটা গুজরাটে যত যে লোক টাকা মাঝে সবজি সাথের জন্য কতজন শুধু গুজরাটের প্রধানমন্ত্রী গুজরাটের, মানে তারা ইঙ্গিত ছাড়া, প্রধানমন্ত্রী ইঙ্গিত ছাড়া এই অবস্থাগুলো নিতে পারতেছে। আর প্রধানমন্ত্রীরা ভাবে সেখানে অনুবাদীরা আর ব্রাহ্মণরা যত দুঃসর্বনাশ করে ভারতবর্ষে এই সমস্ত লোভী লালচ মহিলা আমরা পাস করছে, এরা দেশের নিজের স্বার্থ লিগে নিজেরা পাস করছে, দেশের মানুষের দিতেছে। মানুষের থেকে টাকা নিয়ে আসছে, যে চাকরি টাকা
মানুষ যাই বলতে পেরে যায় যারা পিএইচডি করে রাখবে, যারা এমবিএ করতেছে, তারা সিনিয়র লেগে তারা দৌড়াইতেছে ইঞ্জিনিয়ার। সমন্বয় কমিটির যাত্রা শুরুর সময় থেকে সমন্বয়ে অন্তর্ভুক্ত যে সমস্ত সংগঠনগুলো, সেই সংগঠনের সামনের সারির সংগঠক হিসেবে যারা ভূমিকা নিয়ে সামগ্রিক সমন্বয় কমিটি এবং তার নেতৃত্বাধীন যে আন্দোলন তাকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, আমি লক্ষ্য করছি তাদের মধ্যে অনেকে আজকের এই অনুষ্ঠানে সমবেত হয়েছেন এবং বর্তমান পরিস্থিতিতে যে একটা ভিন্নতর অবস্থা, স্বাভাবিক অবস্থা না, কঠিন আমি বলতে চাইছি। তো এই নমস্কার, কে বলছেন? আমি চ্যানেল থেকে বলছি। হ্যাঁ, কথা বলুন। এখন কর্মচারীরা আনাগোনা দিয়ে যে হিসাবটা বিগত সরকার যদিও বিরোধী হইয়া থাকে, তার ডিএটা বছর বছর দেওয়ার চেষ্টা করছে, কম বেশ দিয়া এটাকে মোটামুটি সৈন্যের পক্ষায় না, অল্প কিছু ব্যবধানের মধ্যে রাখছিল। সিঙ্গেল ইঞ্জিন, ডাবল ইঞ্জিনে তো কইছিল যে সপ্তম বেতন কমিশন দিয়ে ডাবল বেতন করবো, তাহলে তারা তো ডাবল চোর। তো ডাবল চোরেরা জনগণের উপকার তো করতে পারে না, কারণ এই যে মন্ত্রিসভায় আছে, এই যে ভালো মানুষ একজনও নাই। যদি ভালো মানুষ থাকতো, ভালো চিন্তাধারা থাকতো, তাই না কর্মচারীর কথা ভালো ভাবলো হইলে, কারণ কর্মচারীরা যখন শিক্ষক কর্মচারীরা যখন তাদের বেতন বৃদ্ধি করব, তারা মানুষের ছেলে মেয়ের জন্য এক খাটনি বেশি দিব, কারণ তার যখন সময়ের মজুরি বাড়বো। কিন্তু তা না কইয়া তারা বঞ্চিত কইরা কিন্তু বিধায়কটার ভাতা বৃদ্ধি করতে পারে 8%, আর কর্মচারী দিয়ে 3%। তারা তো তাদের জন্য বিধায়ক হয়েছে, তাদের জন্য মন্ত্রী হয়েছে, জনগণের জন্য না। তো হইলে কি করে জনগণের উপকার করব? আর বিগত সরকার চেষ্টা করছে অন্তত গরিব মানুষকে কিছু দেওয়ার জন্য, এবং সরকারি কর্মচারীরা, শিক্ষক কর্মচারীরা কিছু দেওয়ার জন্য চেষ্টা ছিল, যার ফলে তারা পারছে, কিন্তু তাদের তো এই চেষ্টাই নাই। আর আপনাদের মাধ্যমে যে বিগত সরকারের আমলে যারা এই ডিএ নিয়ে বিভিন্ন সমালোচনা করতো, সমর রায়, তারা সমরবাবু, তারা এখন কোন জায়গায় আছে? এই চুক্তি আরো দেশটা রেখাইছে। এই যে কর্মচারী সংগঠন কইরা সরকারের বিরোধিতা করছে, দিয়ে দিলে দিয়ে কম হইতে হইছে, এখন এই চোরার মুখে কোনো কথা আমরা শুনি না। বঞ্চিত হই কেটা? আমরা বঞ্চিত। আর এই চোরা দিয়ে এই সরকারের লোকে মিথ্যা খাইতেছে, যার ফলে দেশের উন্নতি হইতেছে না, গরিব মানুষের কোনো উপকার আইতেছে না। অনিয়মিত কর্মচারীরা নিয়মিত করণে বন্ধ করে দিচ্ছে, তা নিয়ে সমরবাবু তারা একটা কথাও আলোচনা করে না। এটা আরেকটি সুরের দল। মানুষ আগামী দিন পাইলে তখন বুঝবো শ্রীলঙ্কার মতো যদি দৌড়ানো আরম্ভ করে তারারে, তখন দেখবেন যে ওই প্যান পিন্ডা নদীর নামন লাগবো মানুষের ঝাড়ুন ফিটায় সুযোগে তারারে। আর কি তারার জন্য অভ্যর্থনা জানানোর মতো, অভিনন্দন জানানোর মতো কোনো ইয়া নাই, ভাষা নাই। গণতন্ত্র যখন আক্রান্ত, তাকে যখন ধ্বংস করার চেষ্টা হচ্ছে, তার মোকাবেলা করে সমন্বয় কমিটির নেতৃত্বে শিক্ষক কর্মচারীদের যে আন্দোলন, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে আপনারা যারা সমন্বয়ের অন্তর্ভুক্ত বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত, সামনের সারির নেতৃত্ব, তাদেরই বড় অংশ
সভায় আপনারা এই কর্মসূচিতে আপনারা সমবেত হয়েছে, আপনাদের সবাইকে আন্তরিকভাবে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। কমিটির ভিত্তিপ্রস্তর স্থাপন থেকে শুরু করে তার যে অগ্রযাত্রা, তাতে যারা সেদিন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তাদের অনেকেই আমাদের মধ্যে এখন নেই। এটা প্রাকৃতিক নিয়মে আজকের দিনে তাদের স্মৃতি অত্যন্ত শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি। আমার বিশ্বাস আপনাদের স্মরণেও তারা আছেন। এবং সমন্বয় কমিটি গঠনের প্রাথমিক যে সংক্ষিপ্ত ইতিহাস কমের মহুয়া, তার স্বল্প সময়ের আলোচনার মধ্যে সেটা তুলে ধরবার চেষ্টা করেছি। আমি লক্ষ্য করছিলাম, আমার যতটুকু জানা আছে, সেই সময় আমরা কলেজে পাঠরত ছাত্র এবং 70-এর দশকটা ছিল ত্রিপুরা ঝড়ো ছাত্র আন্দোলনের দশক। সেই আন্দোলনের আমরা অংশীদার সংগঠন। সেই সময়ে কর্মচারী আন্দোলনের বিকাশ এবং বিস্তার লাভ করছিল। ছাত্রদের সাথে কর্মচারীদের, শিক্ষকদের সম্পর্কটা নিবিড় থেকে নিবিড়তর হচ্ছিল। সেই সময় যে ঝড়ো ছাত্র আন্দোলনের কথা আমি উল্লেখ করলাম, নমস্কার, কে বলছেন? সেই ছাত্র আন্দোলন, কথা বলুন। বলছি বলতে কর্মচারীদের বঞ্চনা নিয়ে আপনারা আজকের টপিক, কিন্তু দেখুন কর্মচারীরা যেমন ঐক্যবদ্ধ নয়, তেমনি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ নয়। 2018 পূর্বে অনেক কিছু বলা হয়েছিল, আমরা দেখেছি রাজ্যবাসী, বিশ্ববাসী, ভারতবাসী দেখেছি যে ফিক্সড পে নামে কোনো ত্রিপুরাতে মানে কোনো কর্মচারী, সরকারি কর্মচারী নিযুক্ত হবে না। ফিক্সড পে মানে এরকম নামই থাকবে না, একটা গেল। তারপর দেখুন প্রাক্তন যারা মানে 18 পূর্বে যারা চাকরি পেয়েছে রেগুলার বা ফিক্সড পেতে, ওনাদের সংগঠন ছিল একটা রুটের। এখন দেখা যাচ্ছে ওনারা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন নামে সংগঠন হয়ে একটা ক্ষুদ্র অংশ নিজের সেই বৃদ্ধির জন্য, আর্থিক বৃদ্ধির জন্য মানে কয়েকটা ভাগ বিভক্ত হয়ে গেছে। একটা পরিবারে যদি তিনজন সদস্যের মধ্যে যদি 3 জন আলাদা হয়ে যায়, শক্তি হবে না। ঠিক তেমনি রাজনীতিতে যারা জনপ্রতিনিধি আছে, এমএলএ, এমপি, ওনারা দেখবেন রাজ্য বিধানসভা হলে এমএলএদের যখন এমএলএ বা কন্ট্রিবিউটেড মিনিস্টারদের যখন বেতন ভাতা বৃদ্ধি হয়, তখন দেখবেন বিরোধীরা কিন্তু চুপ থাকে। ইতিহাস আমার যে বয়স অনুযায়ী তখন ভোটদার হয়েছি, দিল্লির পার্লামেন্টে দেখেছি, ত্রিপুরা বিধানসভা দেখেছি, যখন ওনাদের বেতন সহ বিভিন্ন রকমের ফেসিলিটি মানে জনপ্রতিনিধিত্ব কর্মচারীরা এরকম ফেসিলিটি পায় না। ওনারা বিমান ফ্রিতে পায়, রেল ফ্রিতে পায়, পরিবার নিয়ে ঘুরতে পারে, এরকম সরকারি কর্মচারী আমরা পায় না। তখন এমনি একটা প্রতিবাদ হয় না। সেদিন দেখলাম দিল্লির এমপি যারা আছেন 3 বছরের এরিয়া সহ বেতন বৃদ্ধি করা হয়েছে, ভাতা বৃদ্ধি করা হয়েছে। কেন? যেহেতু কংগ্রেস তো প্রধান বিরোধী দল, ওনারা তো কোনো প্রতিবাদ করেননি। এরিয়ার কত লক্ষ টাকা ঢুকবে ওনাদের অ্যাকাউন্টে। তারপর সেদিন দেখলাম 3% দিয়ে দিয়েছে ত্রিপুরা রাজ্য সরকার। এটা এরিয়ার তো বাদ দেন, যে মাসে ঘোষণা করছে তার পরের মাস থেকে এফেক্টিভ হবে, মানে কার্যকর হবে। ঢুকবে কত কে জানে। সেটা রাজ্য বিধানসভা তো বিরোধী অনেক সদস্যরা আছেন, বিধায়করা আছে, ওনারা তো প্রতিবাদ করতে পারে। তারপর কর্মচারী সংগঠন আছে, আরে কর্মচারী তো আপনারা চাকরি পেয়ে গেছেন, যে সরকার আসবে যাবে, কোন সরকারের মানে কোনো ক্ষমতা নেই চাকরি থেকে বহিষ্কার করার জন্য।
আদালত আছে, ঐক্যবদ্ধ ভাবে চলা প্রয়োজন। একটা ক্ষুদ্র অংশ আছে, ওনারা নিজের বাড়ির বাসা থাকবে, অন্য ব্যবসা করবে, তারপর নৈতিক অনৈতিক কামাই করবে, ওনাদের মানে রাজনৈতিক একটা আশ্রয় লাগে, ওনাদের জন্য রাজ্য কর্মচারীরা এভাবেই চলবে। আশা কর্মী, বিভিন্ন অঙ্গনারী কর্মী, বিভিন্ন ওরা আছে, কিন্তু কর্মচারী সংগঠনের কোনো গুরুত্ব নেই। ওনারা শুধু একটা ক্ষুদ্র একটা 5%, ওনাদের জন্য তারা কর্মচারী সমাজ কিছুই পাবে না। এটা আমি বলে যাচ্ছি, দেখবেন কথার লোকে বাস্তবে মিল নেই। ফিক্সড পে নামক কোন মানে কর্মচারী নিযুক্ত হবে না ত্রিপুরাতে। ভিডিও আমার কাছে আছে, প্রতিশ্রুতি আমার কাছে আছে, এটাই কিছু হবে না। ধন্যবাদ। ছাত্র আন্দোলন লড়াইয়ের উচ্চ শিখরে নমস্কার, কে উপনীত হতে বলছেন? পারত না যদি না নামটা বলতে চাইছি না, আগরতলা থেকে বলছি। তো আমি একটা সংক্ষিপ্ত বক্তব্য রাখবো 60 সেকেন্ডের মধ্যে। আমার টাইমটা এখন থেকেই শুরু করুন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। PB24 এর সমস্ত দর্শকদের শুভকামনা জানাই। তো এখানের মধ্যে আমাদের যে লাইভ লেকচার দেখানো হয়েছে মানিক দাদু, তো ওনার সময়ের মধ্যেই কিন্তু প্রথম এই অ্যাডহক নিয়মে কর্মচারী নিয়োগ শুরু হয়েছিল ত্রিপুরা রাজ্যে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এই যে ওই 6 মাস পরে পরে মাসে ঘাটে নেমে মিছিল করার পর 2% এবং 3%ই দিয়ে দিতে হবে, সেটাও ওনার আমলেই হয়েছিল। আর ওনারা যদি থাকতেন তাহলে আমরা এই বর্তমান যা পে কমিশন পাচ্ছি, কেন্দ্রীয় পে কমিশন, হ্যাঁ পুরোপুরি এটা তো হয়নি। এর জন্য আমাদের কর্মচারীদের মধ্যে ক্ষোভ আছে, কিন্তু অতটুকু ওরা দিতেন, কারণ ওরা পে রিভিউতে বিশ্বাস করে, এই কমিশনে বিশ্বাস করেন। আমি মানে বামপন্থী নেতৃবৃন্দের কথা বলছি। ক্ষমতা থেকে চলে যাওয়ার পর ওদের মধ্যে শ্রমিক কর্মচারীদের প্রতি একদম ভালোবাসা উঠে, কিন্তু আমাদের যা অভিজ্ঞতা গত 25 বছরের অপশাসনের, সেই হিসাবে মনে হয় ওনারা আর কোনোদিন ফিরে আসবেন না ত্রিপুরা রাজ্যে। এবং পশ্চিমবাংলাতেও একটানা শাসনের পরে তৃণমূল এবং বিজেপির মধ্যে লড়াই চলছে, ওদের মধ্যে কেউ না কেউ জিতবে। কিন্তু এখানে বা পশ্চিমবাংলায় বা ত্রিপুরা রাজ্যে কমপক্ষে এই সমস্ত এই যেমন এই সাদা ব্যাগধারী আসে লোকজন, যারা বড় বড় কথা বলে, আর যখন তারা রাজত্বে ছিল তখন 2 থেকে 3% এর বেশি তারা দিতে পারতো না, আর সমস্ত কিছু কেন্দ্রীয় বঞ্চনা বলে কাটিয়ে দিত, তাদেরকে অন্তত ক্ষমতায় আনা হবে। ধন্যবাদ সবাইকে, নমস্কার। ছাত্র আন্দোলন লড়াইয়ের উচ্চ শিখরে উপনীত হতে নমস্কার, পারত কে না যদি বলছেন? না শিক্ষক বন্ধুরা। নমস্কার, কে বলছেন? দেখুন, আমি আবার নতুন করে একটা কথা জানা হলো, 58তম প্রতিষ্ঠা কর্মচারী সমন্বয় কমিটি। হ্যাঁ, ত্রিপুরা রাজ্যে কর্মচারী সমন্বয় কমিটি অনেক ভূমিকা আছে, কারণ তাদের নেতৃত্বে আমরাও 1975 সনে লাগাতার ধর্মঘট করেছি। 13 দিনের ধর্মঘট ত্রিপুরা রাজ্যে আমার মনে হয় ঐতিহাসিক। আর কর্মচারী একতা হতে পারবে না কোন সরকারের আমলে, আর একতা হবেও না, এরকম আন্দোলনও হবে না। এটা অস্বীকার করার কোন রাস্তা নেই। তবে তৎকালীন সময় অজয় বিশ্বাস এটার নেতৃত্ব দিয়েছিল। আমার মনে আছে অজয় বিশ্বাসের এখানে অবদান আছে। আর বামপন্থী অনেক নেতাই পেছন থেকে সাহায্য করেছেন। আপনার বিশেষ করে সেই কারণেই 1958 সনে বামপন্থী সরকার প্রতিষ্ঠা হতে সহজ হয়েছে।
এবং তারপর কর্মচারী মহলে বিরাট একটা আমূল পরিবর্তন হয়েছে। বিভিন্ন দপ্তরে 15-20 বছর পর্যন্ত অনিয়মিত কর্মচারী থেকে তারপরে নিয়মিত হওয়ার থেকে শুরু করে মহাকরণ অর্থাৎ মজুরি হিসেব পর্যন্ত দুরবস্থা ছিল। তারপরে কর্মচারীদের বিভিন্ন সুবিধা অসুবিধা ছিল, যেমন পার্মানেন্ট হওয়া, পার্মানেন্ট হওয়া, এগুলি কিন্তু বামফ্রন্ট সরকারের আমলেই হয়েছে। এবং সমন্বয় কমিটি, এই সমন্বয় কমিটি চাপাচাপি করেছেন বা দাবি করেছেন, যেটাই বলুন। এটা একটা ঐতিহাসিক আন্দোলন বলবো। আর ত্রিপুরা রাজ্যে পে কমিশন, শেষ পে কমিশন নিতেন চক্রবর্তী বসিয়ে গেছেন, এটা সত্য। এবং উনি দিতে পারেননি। সুধীর বাবুর আমলে এই পে কমিশনের রিপোর্ট তারা জমা দিয়েছেন তৎকালীন চেয়ারম্যান। তারপরে সুধীর বাবু দিয়েছেন, যদিও নামটা সুধীর বাবুর হয়েছে। সুধীর বাবু কিন্তু পে কমিশন বসিয়েছেন নিতেন বাবু। তারপরে ত্রিপুরাতে এখন পর্যন্ত পে কমিশন হয় নাই। তবে একটা জিনিস আমরা এক সময়ে দিয়ে একটা বড় ব্যবধান হয়ে গেছিল, যেইভাবেই হোক এই ব্যবধানটা বছরে 2 বার দিয়ে দিয়ে কমিয়েছেন। এবং এটা আমাদের একটা বড় আকার না হলো বছরে বছরে আমরা পেয়ে যেতাম। এখন আপনার যদি 3 বছর জমিয়ে আপনি 10% দেন, তাইলে তো আমাদের লাভ না, এটা কিন্তু লস। কারণ 3 বছর তো আমি ফাঁকিতে ছিলাম না 1 টাকাও। এখন 3 বছর পরে আমি 10 টাকা পেলাম। অনেকে আমাদেরকে বুঝাচ্ছেন বা আলোচনা করছেন, আলোচনা অংশ নিচ্ছেন, মনে হয় ঘটনাটা এত সহজ না। আমরা এই সরকারের আমলে, বিশেষ করে বিজেপি সরকারের আমলে আমরা কিন্তু বঞ্চিত হই বলবো। কারণ পে কমিশনের নামে ওরা ভোট আদায় করেছে, বা এই সপ্তম পে কমিশন দিবে, এই দিবে, সেই দিবে, দিয়ে আপ টু ডেট করবে, রেগুলার করবে। কিচ্ছুই না, শুধু ভাওতা আর ভাওতা। শিক্ষক বন্ধুরা, সেই সময় বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, সরকারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, তৃতীয় এবং তৃতীয়, তারা যদি কার্যকরী ভূমিকা না নিতেন, ছাত্রদের পাশে দাঁড়াবার চেষ্টা না করতেন, এবং একই সাথে আমাদের কর্মচারী বন্ধুরা তারা যদি সাহায্যের হাত না বাড়াতেন, তাদের নিজের পরিবারের সন্তান সন্ততিদের উৎসাহিত অনুপ্রাণিত না করতেন, সেই ঝড়ো আন্দোলন কিন্তু তার সর্বোচ্চ শিখরে সেই সময় উপনীত হতে পারত। এটা মনে করলে ভুল করা হবে। আমি আমার সীমাবদ্ধ অভিজ্ঞতার ভিত্তিতে এই কথা এখানে উল্লেখ করা অপ্রাসঙ্গিক হবে না মনে করি। আমি নমস্কার, কে বলছেন? আমার ধারণা। হ্যালো, কথা বলুন। বলছিলাম যে আমাদের কাছে একটা সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ, মাহাতিভুর মন্দিরের নামে একটা ছেলে, মুসলিম ছেলে, গালিগালাজ করেছে। এটার একটা লিঙ্ক সবকিছু পেয়েছি, ফটো, ফেসবুক আইডি, অনেক কিছু গালাগালি শুদ্ধ পেয়েছি আর কি। এটা কি আপনার চ্যানেল নিয়ে দেখো? ধারণা সম্ভবত 1968 সালে এরকম এপ্রিল মাসে সমন্বয় কমিটি প্রাথমিক পর্যায়ে সংগঠিত হয়। সেই সময়ে 6টা সংগঠন তার মধ্যে সহযোগিতা হয়েছে। এটা
কোন ব্যক্তির একক বিচ্ছিন্ন উদ্যোগে হয়েছে ঘটনাটা বা বিচ্ছিন্ন ভাবে কোন একটা সংগঠনের প্রচেষ্টার ফলশ্রুতি এটাও মনে করার কারণে পরিবেশ এবং পরিমণ্ডল এটাই ঐক্যবদ্ধ শিক্ষক কর্মচারী আন্দোলন তার একটা শক্তিশালী মঞ্চ তৈরি করা দরকার। আক্রমণ প্রতিহত করে শিক্ষক কর্মচারীদের জীবনের যে সমস্যাগুলো এগুলো সমাধান করার লক্ষ্যে যে আন্দোলন, এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নেই কিন্তু এই অনুভবটা শিক্ষক কর্মচারীদের মধ্যে সেই সময়ে দারুণভাবে অনুভূত হয়েছে। কিন্তু চেষ্টা নিলেও যে সংগঠনগুলি সেই সময় কাজ করছিল সবাইকে যে তৎক্ষণাৎ মানে ঐক্যবদ্ধ করে শুরুর মুহূর্তে একটা জায়গায় আনা গেছিল ঘটনা কিন্তু তা না। নানা প্রশ্ন, নানা সংশয়, নানা দ্বিধা, নানা দরকার। এবং আমার যেটা বললে দুটোর অত্যুক্তি হবে না, এই যে গণতান্ত্রিক শক্তির সমন্বয় এবং জনবিরোধী শাসকদের বিরুদ্ধে লড়াইকে তীব্রতর থেকে তীব্রতর করা, এগিয়ে নিয়ে যাওয়া, এটা বাইরে থেকে প্রতিক্রিয়ার শক্তি এরা কোনোভাবেই চাইছিল না। এবং এরাও নিজেরা নিজেদের চেহারা লুক্কায়িত রেখে ছদ্মবেশ ধারণ করে ভিতর থেকে শিক্ষক কর্মচারী আন্দোলনের মধ্যে থেকেও এই যে সমন্বিত হওয়ার যে প্রচেষ্টাটা, এই প্রচেষ্টাটা কিন্তু প্রতিহত করার চেষ্টা করেছে। এরই ফলশ্রুতিতে 68-তে সবাইকে নিয়ে কিন্তু সমন্বয়ের যাত্রা শুরু করা যায়নি, 6টি সংগঠন নিয়ে শুরু হয়েছিল। এবং আমার যা মনে হয়েছে, তখন আমরা ছাত্র আন্দোলনের কর্মী, সেই সময় এটা সঠিক সাহসিক দৃঢ় পদক্ষেপ ছিল। সবাইকে নিয়ে করব, এর জন্য যদি অপেক্ষা করা হতো তাহলে পরবর্তী পর্যায়ে সমন্বয় সমিতি আদৌ গড়ে উঠত কিনা এটা সংশয় আছে। এরা যখন শুরু করলেন এবং যখন দেখা গেল এই 6টি সংগঠনের সমন্বিত প্রচেষ্টা দারুণ সাড়া ফেলছে, তারপরে যেটা দেখা গেল 69 এবং 70 সালে এটা 6 সংগঠনের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকতো না, এটা বাড়তে বাড়তে 13টা সংগঠনে পরিণত হলো। 13টি সংগঠন নিয়ে আলটিমেটলি সমন্বয় সমিতির ভিত্তিটা সেখানে সম্মত হল। যদিও বর্তমান সময়ে আমি তথ্য ঘাটতে গিয়ে যেটা দেখলাম, এখন সমন্বয় সমিতিতে 11টি সংগঠন আছে। সেটা নানা কারণ থাকতে পারে, আমি সেখানে যাচ্ছি। এই যে সমন্বিত হওয়ার যে প্রচেষ্টা, এটা পরিবেশ পরিমণ্ডল সমন্বিত হওয়ার যে আকাঙ্ক্ষাটা, প্রয়োজনীয়তা প্রত্যয়টা তৈরি করেছে। তৎকালীন জাতীয় রাজনৈতিক পরিস্থিতিটা কি? আপনার স্বাধীনতার 21-22 বছর বয়স, সেই সময় 67-68 সাল, একচ্ছত্র আধিপত্য কংগ্রেসের, জওয়াহরলাল নেহরু, তার পরবর্তী সময় ইন্দিরা গান্ধী, এবং তাদের ধারণা সামনে পেছনে গায়ে বাইরে যেদিকে তাকাও কংগ্রেস কংগ্রেস কংগ্রেস, কেন্দ্রেও কংগ্রেস সরকার, রাজ্যেও কংগ্রেস সরকার। তাদের মুখোমুখি দাঁড়িয়ে তারা যে ধারায় সরকার চালাবার চেষ্টা করছে, গণতন্ত্রকে ভেতর থেকে বাইরে থেকে দুর্বল করার চেষ্টা করছে, সাধারণ মানুষের জীবনের যে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো, অর্থনৈতিক, সামাজিক, শিক্ষক কর্মচারী সহ, সেগুলোকে তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিয়ে যতটা কার্যকরী করার করছেন, অন্যগুলো তারা গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে না। এরকম যে পরিস্থিতি, সবারই ধারণা ছিল এটাই বোধহয় চলবে। কিন্তু দেখা গেল 67-68 সালে গিয়ে ভেতর থেকেই কংগ্রেসের একটা ভাঙন তৈরি হল। বাইরের যে প্রতিক্রিয়া প্রবাহ, এটা বাদ দিয়ে ভেতরের এই যে আবর্তন বিবর্তন, এটা আপনা আপনি হয়েছিল মনে করলে কিন্তু ভুল করা হবে। আমাদের দৃষ্টিতে মনে হয় এটা ভেতর থেকে। বাইরের যে পরিবর্তনের যে পরিমণ্ডল, এটা ভেতরে বাইরে কংগ্রেসকে কিন্তু দারুণভাবে আদায় পেয়েছে। 7টা রাজ্যে কংগ্রেসের সরকার, সেগুলো এক সময় বাইরে থেকে কেউ জোর করে সরকারগুলো ভাঙেনি, কংগ্রেসের সরকার
এর ভেতরে একটা অংশ তারাই নিজেরা বললেন যে আর এই কংগ্রেসের পতাকা কাঁধে নিয়ে এই সরকার পরিচালনা করার মতো অবস্থা নেই, এগুলো জনবিরোধী ভূমিকা নিতে শুরু করেছে। এগুলির সাথে নিজেদেরকে যুক্ত রেখে আমরা কি করে সাধারণ মানুষের সামনে গিয়ে নিজেদের মুখ আমরা দেখাবো? এই পরিস্থিতিতে তারা বিদ্রোহ ঘোষণা করলো, সরকার ভাঙলো এবং কংগ্রেসের হাতছাড়া হলো এই 7টা রাজ্যের কংগ্রেস সরকার। এটা গোটা ভারতবর্ষের গণতান্ত্রিক আন্দোলনকে দারুণভাবে প্রভাবিত করে। পাশাপাশি বিভিন্ন গণতান্ত্রিক সংগঠন আজকে তার যে ব্যক্তি এবং প্রসার, সেই সময় এতগুলো সংগঠন সারা ভারতবর্ষে গড়ে উঠেছিল, ঘটনা তা না। সেখানে এই সংগঠনের শক্তিও সীমাবদ্ধ ছিল। তার মধ্যেই রেলের শ্রমিক আন্দোলন করছেন, ব্যাংকের কর্মচারীরা আন্দোলন করছেন, রাজ্যের যে শিক্ষক কেরানি কর্মচারীরা তারা আন্দোলন করার চেষ্টা করছেন, ছাত্র আন্দোলন বিকশিত হচ্ছে, কৃষক আন্দোলন, সেটাও সব জায়গায় একই রকম ধারায় বিকশিত হচ্ছিল, ঘটনা না। কিন্তু বিভিন্ন রাজ্যে সেগুলো কিন্তু বিস্তার লাভ করছিল। সব মিলিয়ে ভারতবর্ষের জাতীয় রাজনৈতিক পরিস্থিতি এমন একটা দিকে গতি নিতে শুরু করেছে। কংগ্রেস ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে। তার জনগণের মধ্যে যে ভিত্তিটা, সেই ভিত্তিটা সেটা সে রক্ষা করতে পারছিল না। এটা আমাদের যে ত্রিপুরা, তখন কংগ্রেস সরকার চলছিল, তাকে প্রভাবিত করে। প্রান্তিক কোনো জায়গায় কোনো ঘটনা ঘটছে, তার যে প্রতিফলন সেই জায়গার মধ্যে এটা সীমাবদ্ধ থাকে না। এটা অন্যান্য অংশকে প্রভাবিত করে, দৃষ্টি আকর্ষণ করে। সারা ভারতবর্ষের এই যে ঘটনাগুলো, এই 7টি রাজ্যের সরকারের পতনের পরবর্তী যে প্রবাহ, এটা কিন্তু ত্রিপুরার তৎকালীন আমাদের এখানকার যে রাজনৈতিক পরিস্থিতি পরিমণ্ডল তাকেই প্রভাবিত করে। এখানে উপজাতিদের মধ্যে আন্দোলন, বিশেষ করে জমিয়ারদের আন্দোলন, ঘরের জুলুম তার বিরুদ্ধে লড়াই, উদ্বাস্তু আন্দোলন, দেশ ভাগের পর। নমস্কার, কে বলছেন? তাতে এই ত্রিপুরার নমস্কার, আগরতলা থেকে জ্যোতি বলছিলাম। হ্যাঁ, কথা বলুন। বলছিলাম যে দেখুন, আজ কথা বলছেন যে কর্মচারীদের বকেয়া দিয়ে বা বিভিন্ন বিষয় কথা বলছেন, সেটা সম্ভব। দেখুন, ওইটা কর্মচারীদের ন্যায্য দাবি দেওয়া, ত্রিপুরা সরকারের কর্মচারীদের যেটা ছিল ন্যায্য দাবি দেওয়া সম্পূর্ণ হয়নি। 18 আগে যখন সিপিএম সরকার ক্ষমতা ছিল, তখন সরকার ওনারা যথাযথ চেষ্টা করেছিল বছরে 2বার দিয়ে দেওয়ার জন্য, বছরে 2বার, সম্ভবত জানুয়ারি এবং জুন বা জুলাই, বছরে 2বার দিয়ে দিত। 1% 2% যাই হোক, মানে সূত্র আকারে। তো বিজেপি আজকে অনেক বড় বড় কথা বলতে, বিজেপি আজকে বিজেপি সরকার দিচ্ছে না, আমি বলবো না, একেবারেই বলবো না। সপ্তম পে কমিশন অমিত শাহ মহোদয় বলছিল প্রায় মাঠের মধ্যে দিয়ে দেবে, সবাই জানে এটা। এবং এটা ঘুমা কি আজকে চলছে মোবাইলের মধ্যে, সবাই মধ্যে ঘুরছে কথাগুলি, কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। কোথায় সপ্তম পে কমিশন? সপ্তম পে কমিশন হলে তো সেন্ট্রালের সঙ্গে আমাদের ত্রিপুরা কর্মচারী বেতন থাকতো না, বিভিন্ন রকম অ্যালাউন্স বেড়ে যেত। ওটাও তো হচ্ছে না। ওইটা একটা মানে মাথার উপর চাপটা দিয়ে যা বলে না, মানে কি বলবো, শুধু দিয়ে লেপ দিয়ে দেওয়া হয়েছে এবং সবার মুখ বদ্ধ করে দেওয়া হয়। তারপরে বলবো যে বিজেপি, সেন্ট্রালে বিজেপি সরকার রয়েছে, ওই সুবিধার্থে ওটার হিসেবে আমাদের ত্রিপুরা রাজ্য সরকারকে মাঝে লাভই হচ্ছে, মানে সিপিএম এর বাম করার তুলনায় লাভই হচ্ছে। কিন্তু যা হওয়ার কথা ছিল ওইটা কিন্তু হচ্ছে না। দেখুন, সপ্তম কমিশন এখন আমরা বলতেই পারি, কিন্তু বিজেপি সরকার মধ্যে ত্রিপুরা সরকারের সপ্তম পে কমিশন দিয়ে দিয়েছে। কিন্তু সেন্ট্রালে কিন্তু একটা নবম অষ্টম পে কমিশন চালু হবে মধ্যে। এর ব্যবধানটাও বেড়ে চলছে, দিয়েছে গত মাসে 5% মনে আমার দিয়েছে, কিন্তু ভাড়া কিন্তু বেড়ে চলছে। মিজোরাম, নর্থ ইস্ট সবচেয়ে কম দিয়ে মনে আমাদের ত্রিপুরা রাজ্যে। আসামের দিয়ে কিন্তু সেন্ট্রালের কর্মচারীদের দিয়ে বরাবর। সময় পরে ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী আগে ছিল, এখন মানিক শাহ রয়েছে, মানিক শাহ মহোদয়, উনি কেন পাচ্ছেন না? উনি তো বিজ্ঞ ব্যক্তি, ওনাকে কেন পাচ্ছেন না? তো মহোদয় দেন, কর্মচারীদের দাবি দেওয়া দিয়ে দেন। অনেক আমার বক্তব্য শুনে বলবে যে বেকার নাকি ভুল করেছে, বেকার চাকরি দিচ্ছে। পুলিশ কনস্টেবল দিয়েছে,
অনেকে এখন পেয়েছে। তো বিদেশে চাকরি দিয়ে হচ্ছে না এমন, কিন্তু সেক্ষেত্রে লেংথি প্রসেস 4 বছর 5 বছরের মাথায় একটা ইন্টারভিউ আরম্ভ হয়েছে 1 বছরে, 4 বছর পরে চাকরি দিচ্ছে। ওই থেকে সিবিএসই কিন্তু ফলো করছে। সিপিএম সঙ্গে ঠিক করেছিল যে লোকসভা কিন্তু বিধানসভা পঞ্চায়েত ভোটের আগে ইন্টারভিউ নিত এবং 3-4 বছর পর চাকরিগুলি ছাড়তো ইলেকশনের আগে, কিন্তু সেই বিজেপি করছে। তাহলে আপনার সরকার অথবা সিপিএম সরকারের সঙ্গে বিজেপি সরকারের তো কোনো আমি কি বলবো মানে ভাবটা বুঝে পাচ্ছি না। পার্থক্য বলুন, যেহেতু সেন্ট্রালে বিজেপি রয়েছে, বিজেপি রয়েছে, পর্যায়গুলি দেখতে পাচ্ছি, প্রতিবাদী খুলে দেখতে পাচ্ছি কোটি টাকা, অত অনেক কোটি টাকা আসছে ত্রিপুরাতে পর্যটন দপ্তরে, গ্রাম উন্নয়ন দপ্তরে। টাকা যাচ্ছে কোথায়? আপনি যে গুলি দেখতে পাচ্ছি 2 নম্বরী রাস্তা, 2 নম্বরী কালভার, 2 নম্বরী ফিল্টার, 2 নম্বরী পথ, এত 2 নম্বরী কাজ হলে টাকা যেহেতু আসছে, তাহলে আপনারা টাকা লুটে নেন, কিন্তু কর্মচারীদের টাকা আপনারা রেখে নিন। ত্রিপুরার যে আপনার জনগোষ্ঠীগত তার যে অবস্থান, তার মধ্যে একটা মৌলিক পরিবর্তন হয়ে গেল। উপজাতিরা সংখ্যাগরিষ্ঠ ছিলেন, বর্গ থেকে 55 তারা সংখ্যালঘুতে পরিণত হলেন, 33-35 ভাগে চলে আসলেন। কিন্তু তারপরেও এই যে উদ্বাস্তুরা আসলেন লক্ষ লক্ষ, তাদের বিরুদ্ধে তারা দাঁড়ালেন না, বরং তাদের বুকে টেনে নিয়ে এদের যথার্থ অবস্থানের জন্য, বাসস্থানের ব্যবস্থা করার জন্য তারাও কিন্তু ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের শরীক হলেন। পার্লামেন্টের মধ্যে দশরথের বীরেন দত্ত তারাই প্রশ্নে সেখানে মুখর হলেন। এই যে সমস্যা, ছাত্র আন্দোলন আমি যেটা উল্লেখ করলাম, যুব সংগঠন সেই সময় তেমন ভাবে সংগঠিত হয়নি, কিন্তু বেকার সমস্যা ছিল, কাজের সুযোগ নাই, গ্রামে গঞ্জে বামফ্রন্ট সরকার নাই। তৎকালীন এই যে সরকারটা, গরিব মানুষ, মেহনতি মানুষ, বড় অংশ গ্রামে বাস করেন, 80 থেকে 85 কৃষি ছাড়া বিকল্প নাই, সেচ ব্যবস্থা নাই, কৃষির উপর নির্ভরশীল, ভালো বীজ পায় না, ভালো সার পায় না, উৎপাদিত ফসল বাজারে বিক্রি করতে গেলে পরে ন্যায্য ন্যূনতম দাম তারা পায় না, তাতে তাদের জীবনযাত্রার মান নিচের দিকে চলে যাচ্ছে। এবং শিক্ষক কর্মচারীরা তারা যেটা বলছিলেন মহুয়া, শিক্ষকরা একভাবে সংগঠিত হচ্ছিলেন, সাধারণ কর্মচারীরা একভাবে সংগঠিত হচ্ছিলেন। শিক্ষক কর্মচারীদের বঞ্চনা বর্তমান প্রেক্ষাপটে দূর করা সম্ভব ওরা যখন নির্বাচনে প্রতিশ্রুতি দেয়, সম্ভব ছাড়া কি প্রতিশ্রুতি দেয় যে আমরা যখন পাস করে আসবো আমরা বছরে 50,000 চাকরি দেব, শিক্ষক কর্মচারীদের 7ম বেতন দেব, কেন্দ্রীয় হারে বেতন দেব, ডাবল বেতন পাবে না আপনারা। সেই কথাগুলো কে বলেছিল? সেটা কি মিথ্যা? এখন মানুষ মনে করে কি জানেননি, আসলে একটা কথা যখন বলে কয়েক মাস পরে মানুষ ভুলে যাবে। এই বাটপারি করে এই ঘটনাগুলি করেছে, আসলে মানুষ কিন্তু ভুলে যাবে না। এই কথাগুলি 3 দিন আগুনের মতো জ্বলে উঠবে। যার জন্য বললাম যে তাদের কিন্তু স্বইচ্ছা নেই এইসব দূরীকরণের জন্য, তাদের কাজগুলির মধ্যেই থাকবো দোষ। এখন না দুঃখের একটা ঘটনা, এর মধ্যে কাশ্মীরে প্রায় 26 জনের মতো মানুষ, নিরীহ মানুষ সন্ত্রাসবাদীরা মেরে ফেলল। কত দুঃখজনক ঘটনা। সবাই তো গিয়েছিল এই দমন করতে, সরকার ভ্রমণের জায়গা তৈরি করেছেন, সরকার সবকিছু করেছেন, তো মানুষকে নিমন্ত্রণ করেছেন, আসুন আপনারা এখানে এসে বেরিয়ে যান। এই কাশ্মীর দেখুন কত ভালো হয়ে গেছে, আমি এসে সব ভালো করে ফেলছি। কিন্তু উনি সবকিছু করলেন, একজন নিরাপত্তারক্ষী দায়িত্ব দিতে পারলেন না সেখানে, যে মানুষ আসলে ভ্রমণে আসলে এখানে যদি মানুষের কোনো ক্ষতি হয় আমি নিরাপত্তারক্ষী দেব। ভারতবর্ষে কি টাকার অভাব ছিল না, পোস্টের অভাব ছিল না, সেই কর্মচারী পোস্ট
মন্ত্রীও উনি সঠিকভাবে নিয়োগ করেননি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করতে সামলাইতে দিয়েছেন জন্য, কিসের জন্য করেছে? আমাদের জীবনের যদি দাম রক্ষা করতে ওরা না পারে, আমাদের ট্যাক্সের পয়সা থেকে ওদের বেতন দেওয়া হচ্ছে, ওদেরকে কেন নেই করতে ভারতবর্ষ রক্ষার জন্য, এই নিয়ে ভারতবর্ষ রক্ষার জন্য, এই নিয়ে রক্ষা করে ভারতবর্ষ। আজকে দুঃখের দিনে যে কথাটা বলতে বাধ্য হলাম, এই সরকারটা কি ধরনের সরকার আগে বুঝেন, কিন্তু যারা করেছে তারা খারাপ করি, তাদেরকে করে তাদেরকে ফাঁসি মানে কারাদণ্ডে ঝুলিয়ে দেওয়া উচিত। তারা এই ঘটনাটা করেছে, আর তারা মারা গেছে তাদের জন্য দুঃখ প্রকাশ ছাড়া আর কি করতে পারবো আমরা? এক মিনিট নিরাপত্তা পালন করতে পারবো এতটুকুই। কিন্তু সরকারের কি দোষ সেটা বললে কি অন্যায় হবে? কিসের অন্যায় হবে? আপনার 30-35 জনের উপরে যে ফৌজ মারা গিয়েছিল পুলওয়ামাতে আগে, সেটা কি বিচার হয়েছে? ওনারা মনে হয়েছে বিচারটা করেছেন? কেন করেননি? যারা মেরেছিল তাদের কি হয়েছে? যারা মরে গেল তাদের কি হয়েছে? যারা মেরেছিল তাদের কি বিচার হয়েছে? বিজেপি সরকার করবে না। আর কি বলবে? হিন্দু, তোমরা হিন্দু আসো, তোমাদের জন্য আমি আসি, এটুকুই পারবে। আর মুসলিমদের জন্য বলবো, তোমরা মুসলিম, তোমরাও আসো, তোমাদের জন্য আমরা করবো। উনি জাতির ভাগ করে যখন যে কথা বলতে হবে সেই কথাই বলেন। মুসলিমের জায়গা দিয়ে বলবেন মুসলিমদের, তোমরা আমার কাছে আসো, আমি তোমার জন্য খাবো। রাজ্যের শিক্ষক কর্মচারীদের সুদীর্ঘ ইতিহাসের ব্যাখ্যায় আজ যে অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, TSC-CSB রোডের সেই আয়োজন থেকে অবশ্যই তারা তাদের মতন করে বার্তা দিলেও এ রাজ্যের শিক্ষক কর্মচারীদের বঞ্চনা সুদীর্ঘ ইতিহাসের মতোই যেন জীবন্ত, চলছে, হয়তো চলবে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।